This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাঠ জুড়ে খেলবে, মাঠ জুড়ে খেলবে। করে দাঁড়িয়ে যান সুন্দর ছক্কা! ছক্কা দিলীপ বাবু ছক্কা মেরেছেন। সময় নামি আপনারা জানেন, পার্টির যখন প্রয়োজন আছে তখন আমরা আছি। দারুণ খেলা হবে এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। মাঠ জুড়ে খেলবে। আমরা রাজনীতিকে তো খেলা মনে করি না। সকালই বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে, আমি বলছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। দিলীপ দা যে এই আবার পার্টিতে ফিরে এলেন, এটা কিন্তু দীঘার জগন্নাথ দেবের আশীর্বাদ। যখন দীঘার কালচারাল সেন্টারে গিয়েছিলেন আমি তখন ক্লোজ চ্যাপ্টার। রাজ্য বিজেপিতে একটা চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে, সেই রকমই দাবি করা হচ্ছে। আর একটা নতুন চ্যাপ্টার শুরু হলো। রাজনীতির পিছে স্বমহিমায় ফিরে এলেন দিলীপ ঘোষ। আবার এখন নতুন করে আবার তার অ্যাক্টিভিটিস বলে দিচ্ছে এবং রাজ্য বিজেপির দফতরে এসে অ্যাক্টিভিটি শুরু করেছেন, যা অনেকদিন দেখা যায়নি। স্ট্রাইকিং তো বটেই। মোদী সেনাপতি তাকে ডেকে বৈঠক করেছেন, ভোকাল টনিক দিয়েছেন, বলেছেন দিলীপ কাজ করতে হবে। এই শাহী টনিকে চাঙ্গা দিলীপ ঘোষ আজকে শুধু সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে এসেছিলেন তাই নয়, প্রেস কনফারেন্স পর্যন্ত করেছেন অনেকদিন পর। কিন্তু মাঝখানে ততটা আপনাকে ফাংশনাল দেখাচ্ছিল না। অমিত শাহজি এলেন, তারপর আজ আপনি রাজ্য অফিসে। নির্বাচন আসছে, সবাইকে কাজে লাগতে হবে। বড় নেতারা এটা দেখে ঠিক করেন কাকে কী কাজ দেবেন। এখানকার পার্টির সংগঠনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা দেখছিলেন, সংগঠনে আমার কোনো দায়িত্ব ছিল না। নির্বাচনে সবাইকে চাই, তাই সবাইকে ডাকা হচ্ছে। গতকাল দিলীপ ঘোষের সঙ্গে অমিত শাহের যে কথোপকথন হয়েছে, সেখানে দুটি বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন অমিত শাহ। দিলীপ ঘোষকে তিনি বলেন যে আপনি তৈরি থাকুন, কাজ করতে হবে। পার্টি যাকে যে কাজের যোগ্য মনে করে সেই কাজ দেয়। মাননীয় অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে, আমি বলছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। কিভাবে দিলীপ ঘোষ কাজে লাগাবেন নিজেকে এবং পার্টি কিভাবে তাকে কাজে লাগাবেন, এই সমস্ত বিষয় নিয়ে প্রায় 1.5 ঘন্টার বৈঠক হয় শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের মধ্যে। শ্রমিক ভট্টাচার্যের যে ঘর রয়েছে সল্টলেক দপ্তরে, দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পান। রূপরেখা তৈরি করছিলেন। ঘণ্টা দেড়েকের বৈঠক হয়েছে, মানে আলাপ আলোচনা হয়েছে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের। সেখানে নানা কথা হয়েছে, কতগুলো সিদ্ধান্ত হয়েছে দেখে নিন। একদম দিলীপ স্পেসিফিক, দিলীপবাবুকে কেন্দ্র করে 6 থেকে 20 জানুয়ারি রাজ্য জুড়ে 16টি সভা করতে পারেন দিলীপ ঘোষ। 6 জানুয়ারি ব্যারাকপুরে দিলীপের সভা করার কথা আছে। 13ই জানুয়ারি দুর্গাপুরে এক মঞ্চে থাকবেন দিলীপ শ্রমিক জুটি, অর্থাৎ দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য। খেয়াল করে দেখুন, একজন নতুন সভাপতি, একজন পুরনো সভাপতি। তাহলে 13 জানুয়ারি বঙ্গ বিজেপির বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতির সভা কোথায়? দুর্গাপুরে, যুগলবন্দি হবে। 24-এর লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়েছিলেন দিলীপ ঘোষ। কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি। ঠিক সময় নামি আপনারা জানেন, পার্টির যখন প্রয়োজন আছে তখন আমরা আছি। বর্তমান পরিস্থিতিতে কিছু পাল্টেছে, আমাদের কার্যকর্তাদের টিম পাল্টে গেছে, অনেক নতুন নতুন লোক এসছেন, তারাও পার্টির দায়িত্বের মধ্যে এসছেন। কি আলোচনা হলো? সেটা কিভাবে কাজে লাগাবেন পার্টিতে এবার নতুন? সেটা আমি বলতে পারলে খুশি হতাম, কিন্তু সেটা আমি বলবো না। একই সঙ্গে আবার এটাও শ্রমিক ভট্টাচার্য স্থির করে দিলেন যে 13ই জানুয়ারি, বা স্পষ্ট করে দিলেন বলা যায় যে 13ই জানুয়ারি একসঙ্গে তিনি এবং দিলীপ ঘোষ সভা করবেন। 13ই জানুয়ারি আপনার দুর্গাপুরে কোনো সভা রয়েছে? অনেক কটা সভা আছে, ঠিক এখন আমি মনে করে বলতে পারছি না। সেখানে কি দিলীপ ঘোষ আসছেন? এলে কি কারোর কোনো অসুবিধা আছে?
খুব হিউমার বোধ আছে তার মধ্যে, রসবোধ আছে শফিকবাবুর মধ্যে, এটা তার পরিচয়। আচ্ছা, ক্রিকেটের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ, আপনি বলতেই পারেন, অনেক ক্রিকেটার কাম রাজনীতিক দেখা যায় বাজারে এখন। তবে নানা সময় রাজনীতির কথা বলতে গিয়ে ক্রিকেটের উপমা টানতেন মুকুল রায়। এখন তিনি রাজনীতিতে সক্রিয় নন, তিনি উপমা টানতেন। তিনি বলতেন ক্রিজে থেকে যেতে হয়, ব্যাটে ঠিক রান আসবে এবং রানিং বিটুইন দ্য উইকেটসটা ঠিক রাখতে হয়, 4 ছক্কা নয়, টুকুস টুকুস করে ব্যাট চালিয়ে যেতে হয়, স্কোরবোর্ড সচল রাখা। দেখুন, এই করতে করতেই রাজনীতির ঘূর্ণি পিছে আবার স্বমহিমায় ফিরে এলেন দিলীপ ঘোষ এবং এখানে তার হয়ে জোরালো ব্যাটিং করছেন নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাই না, আমাকে কি দায়িত্ব দেওয়া হবে? আমি বলেছি আমি পুরো সময় আছি আপনাদের সঙ্গে। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো আমি সেভাবেই আজকেও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো। এবার দিলীপ ঘোষকে আর কোনো দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, নতুন কোনো দায়িত্বে তাকে নিয়ে আসা হচ্ছে কিনা সেটা এখনো স্পষ্ট না হলেও দিলীপ ঘোষকে আবারও সক্রিয় করা হচ্ছে। পাহাড় থেকে সাগর পর্যন্ত দিলীপ ঘোষকে স্বমহিমায় বা দিলীপ ঘোষের চেনা ভঙ্গিতে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে, সংবাদ মাধ্যম তো পাবেন। না, এতদিন তাহলে দেখা যায়নি কেন? এই প্রশ্নটাও তো থাকবে। আপনি বলছেন সম্পৃক্ত, নিশ্চয়ই আপনার প্রশ্ন করার অধিকার আছে, কিন্তু আমার উত্তর না দেওয়ারও নির্দিষ্ট একটা অধিকার আছে। নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী সবাই ওনাকে ডাকা হয় না, অমিত শাহ সবাই ডাকা হয় না, তবুও দিলীপ দা শ্রী চৈতন্যের বাণীকে বুকে ধরে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? দিলীপ ঘোষের বক্তব্য দিলীপ ঘোষ রেখেছেন, দিলীপ ঘোষ কতটা গুরুত্ব পাবেন বিজেপি সেদিকে নজর রাখবে। আমি এটা বুঝতে পারছি না, আমাকে বারবার সংবাদ মাধ্যম প্রশ্ন করছে আপনি দিলীপ বাবুর সঙ্গে বৈঠক করেন। একটা কথা বলছি, কারণ জগন্নাথ মন্দির বিতর্ক, ওনার বিবাহ নিয়ে কোনো নেতার কটাক্ষ, মাঝখানে এই অধ্যায়গুলো ক্লোজ চ্যাপ্টার, এগুলো অতীত। অতীত নিয়ে আমাদের এখন কোনো বক্তব্য নেই, যা আছে তা বর্তমান। এরপরে যদি কোনো বড় মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আপনাকে আমন্ত্রণ করে, আপনি যাবেন? মঞ্চ শেয়ার করবেন? আগে তো মন্দির তৈরি হোক। আমি শুনলাম একটা দুর্গাঙ্গন হচ্ছিল নিউ টাউনেতে, কমার্শিয়াল জমি, কি ব্যাপার? সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে, সেটা আদৌ কি হবে, ওখানে হবে কি না, খালি নির্বাচন অবধি হবে নাকি আর একজন মসজিদ তৈরি করছেন, একজন মন্দির তৈরি করছেন? তো পশ্চিমবাংলার মানুষ এইদিকে তাকাতে রাজি নয়। দিলীপ দা যে এই আবার পার্টিতে ফিরে এলেন, এটা কিন্তু দীঘার জগন্নাথ দেবের আশীর্বাদ। তার কারণ ওই উদ্বোধনে দিলীপবাবু গিয়ে শটান প্রণাম করেছিলেন, এটা কিন্তু একদম প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আর একবার পার্টির মিটিংয়ে ফিরে আসতে পারলেন দিলীপবাবু। পারলে কি আর একবার জগন্নাথ দেবকে প্রণাম করলেন। এইসব জগন্নাথ মন্দির বলছেন, এগুলো সমস্ত অতীত। কেউ কেউ বলছেন যে দিলীপ ঘোষ দেখতে গিয়েছিলেন জগন্নাথ মন্দির এই কারণেই যে জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই তৃণমূল কংগ্রেসের ওই পূর্ব মেদিনীপুরে বিসর্জন হবে। পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই, সবার উপরে মানব ধর্ম, তার উপরে নেই। দিলীপ ঘোষ না হয় মাঠ জুড়ে খেলবেন, কিন্তু যাদের স্লোগানটাই হচ্ছে খেলা হবে, তারা কি করছেন? নতুন বছরের শুরুতে, মানে বর্ষবরণের দিন, তৃণমূল যেন অবাধ্য শিশু, জেলায় জেলায়। কি অবাধ্যতা! আরে আমার আপনার কথা কি শুনবে, নিজেদের কথাই শোনে না। কোথাও দলের লোকজন পিকনিকে ব্যস্ত, পিকনিক করা কিন্তু বারণ। কেন করলেন? দল কিন্তু ধরবে। কোথাও আর নিজেদের মধ্যে মারপিট, মারামারি। তাই আমরা বলছি ফাটাফাটি বর্ষবরণ, কোট আনকোট, মাথা ফাটিয়ে দেখাবো সব। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 22 তারিখ ডিসেম্বরের পই করে বলে দিয়েছেন, এই শোনো, এখন এসআইআর শুনানি চলছে, বহু ভোটার, ওটা বিএলএদের সভা ছিল, অন্য নেতারাও ছিলেন, বহু ভোটার এখন উৎকণ্ঠায়, উদ্বেগে, নাম উঠবে কি কাটা যাবে, তোমাদের পাশে থাকতে হবে, বাইরে ক্যাম্প করে থাকবে দরকার হলে যদি ঢুকতে না দেয়। সুতরাং এবার আর এই বর্ষবরণের সময় পিকনিক চলবে না। মানে বাংলা কথা, বর্ষ শেষের আমোদ প্রমোদ নয়, 26-এ জেতার পর ওসব হবে। মমতা বলেছিলেন এবারের লড়াই আমাদের বাঁচার লড়াই। কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কিন্তু কে শোনে কার কথা? যে কথা বলছিলাম, একে জাঁকিয়ে শীত পড়েছে, প্রচণ্ড এনজয় করার মতো শীত, এটা তো ঠিক, সঙ্গে কুয়াশার ফাঁক দিয়ে একটু বেলা হলেই মিহি রোদ, গা এলিয়ে বর্ষবরণের পিকনিক চলল। তৃণমূলের পিকনিক অবশ্যই ভাঙড়ের বেঁওতা 2 গ্রাম পঞ্চায়েতে। কারা ছিলেন? ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মমিনুল ইসলাম, তৃণমূল নেতা রশিদ মোল্লা,
স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী হারান নস্কর। আপনারা বলবেন আমার কি, TV9 বাংলার কি এসে যায়, ঠোঁট কাটার কি এসে যায়, পিকনিক হচ্ছে যে। আরে এদের নেত্রী বারণ করেছেন, সেই জন্য দেখাচ্ছি। এই জন্য কাল থেকে তককে তককে ছিলাম যে স্টোরিটা করাবো বলে। পাত পেরে তারা খেলেন, প্রায় 500-700 মানুষ। আমাদের প্রতিনিধি সত্যজিৎ মণ্ডলের প্রশ্ন শুনে চটেই গেলেন মমিনুল ইসলাম। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। মাছ, মাংস, ডাল, আলু ভাজা, শাক সবজি, আরো অনেক কিছু। বলেছিল তো যে খাওয়া দাওয়া নয়, মানুষের পাশে থাকতে হবে। আপনারা মানুষের পাশে এতক্ষণ ছিলাম, তো তার নিজে না খেয়ে কি আর মানুষের পাশে থাকবো? খেয়ে তো মানুষের পাশে থাকতে হবে। না বাঁচলে কাকে বাঁচাবো? নিজে বাঁচবে তো অপরকে বাঁচাবে তো। আরে নিজে বাঁচলে তবে তো অন্যকে বাঁচাবো। দারুণ যুক্তি দিয়েছেন মশাই আপনি, আমার হাসি পেয়ে যাচ্ছে। চাচা আপন প্রাণ বাঁচা, খুব একটা ভুল বলেননি মমিনুল সাহেব। আরে আপনি বাঁচলে তবে তো বাপের নাম, ব্রহ্মাণ্ড জানে। বেশ খেয়েছেন, খুব ভালো কথা, জম্পেশ করে খেয়েছেন বোঝাই যাচ্ছে। কিন্তু তৃণমূল নেতাদের কথায় এত লুকোছাপা কিসের? SIR শুনানির আবহে পিকনিক নিয়ে তাদের সর্বোচ্চ নেত্রীর স্থগিতাদেশ যেই আমরা মনে করিয়ে দিয়েছি, ব্যাস দলের নেতাদের আত্মবিশ্বাস টলকে যাচ্ছে। এটা পিকনিক নয় তো, এটা তো গ্রামের মানুষকে নিয়ে একটা গ্রামের মানুষ আয়োজন করেছে। এটা তো পার্টির তরফ থেকে আয়োজন নয় তো, গ্রামের মানুষ আয়োজন করেছে এবং আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমরা এসেছি। গ্রামের মানুষ নেমন্তন্ন করেছে, ওরা এসেছেন, ভাবুন একবার। ও দাদা, পিকনিকের ডেফিনিশন কি? শীতকালে এই সময় কি হয়? একেই বলে বনভোজন। ইনি তৃণমূল নেতা রশিদ মোল্লা কিছুতেই মানবেন না যেটা পিকনিক হচ্ছে। তিনি বললেন গ্রামের লোকজন নেমন্তন্ন করে খাইয়েছে। আহা, কি ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু রশিদ মোল্লার এই অসত্য কথা একবারে হাটের মাঝে হাঁড়ি ভেঙে দিলেন হারান নস্কর। তিনি কে? স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী, তৃণমূল নেতা হারান নস্কর বলেই দিলেন তিনি আয়োজক। হারান বলছেন পিকনিকের উপলক্ষ হচ্ছে আজ দলের হ্যাপি বার্থডে, প্রতিষ্ঠা দিবস। কাল বারাইপুর আমাদের একটা বিশাল জনসভা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে আসছে, আমরা কালকে যাব। আজকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি আমার গ্রামের মানুষকে নিয়ে একটা ছোট অনুষ্ঠান করেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, সেটা চলছে। কর্মাধ্যক্ষ মমিনুল পিকনিক মুডে খাওয়া দাওয়া করে বেশ খুশি হওয়ারই কথা, একেবারে ফুর্তির প্রাণ গড়ের মাঠ। রশিদ মোল্লা অবশ্য যুক্তি দিতে গিয়ে সব গুলিয়ে ফেললেন। প্রায় 500-700 লোক খাওয়া দাওয়া করবে, কারণ হয়নি সবাই এখন পিকনিকের মুডে একদম পিকনিক মোডে। না, পিকনিক মোডে থাকলে তো আপনার ডিজে বাজবে, মাছ মাংস তো থাকবে, তার সাথে মিষ্টি থাকবে, সালাড থাকবে। দেখেন কিছুই নেই, মাছ, মাংস, ডাল, আলু ভাজা, শাক সবজি, আরো অনেক কিছু। গ্রামের মানুষ ওরা কত কিছু, মানে বেশি কিছু আয়োজন করতে পারেনি। প্লেনলি ডাল, সবজি ছিল, একটু মাছ ছিল, একটু মাংস, ব্যাস্ট। তৃণমূল নেতাদের কথায় কত অমিল বলুন তো। এক নেতা বলছেন পিকনিক, আর এক নেতা কিছুতেই স্বীকার করতে চাইছেন না। আর মিল না থাকলে কি হয়? দ্বন্দ্ব হয়, গোষ্ঠী দ্বন্দ্ব হয়। এই তো কিছুদিন আগে বীরভূমের একটা কেস নিয়ে শতাব্দী রায় গর্ব করে বলেছিলেন, দেখুন আমাদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে এবং থাকবে। শতাব্দীকে বর্ষ শুরুতেই, নতুন বছরের শুরুতে তার দল শতাব্দীকে একবারে ঠিক প্রমাণ করে ছাড়লেন, মানে তৃণমূলের নেতারা। আজ অবশ্য তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে যা হয়েছে সেটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমি খাটো করব না, সেটা মারপিট। ওই জন্য বলছি ফাটাফাটি বর্ষবরণ। ঠিক গত বছরের রিপিট টেলিকাস্ট দেখুন। গত বছরের 2রা জানুয়ারি একটা খুব খারাপ খবর এসেছিল রাজ্য রাজনীতির জন্য, তৃণমূলের জন্য তো বটেই। গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন মালদার তৃণমূল নেতা দুলাল সরকার, বাবলা বলে তাকে এলাকার মানুষ, জেলার মানুষ চিনতে। খুনের অভিযোগে একাধিক তৃণমূল নেতা এখনও জেল খাটছেন। গতকাল বর্ষবরণের রাতে খুনের অভিযোগ উত্তর দিনাজপুরে, তৃণমূলের যুব সহসভাপতিকে গুলি করে খুনের অভিযোগ। এর পেছনেও গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা এখনই সেটা বলতে পারবো না, নিশ্চয়ই তদন্তে জানা যাবে। তবে কোন্দল খুঁজতে আর যে কোনো 5টা জেলায় গেলেই চোখ রাখলেই বুঝতে পারবেন, এক বীরভূমে তো আজকে রক্তারক্তি কাণ্ড হয়ে গেছে, রক্ত ঝরিয়ে বর্ষবরণ হলো। প্রতিষ্ঠা দিবসেই কোন্দলে জেরবার জোড়াফুল। দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে বীরভূমের শিউরিতে তুমুল অশান্তি। অনুব্রত ও কাজল গোষ্ঠীর দ্বন্দ্বে রক্ত ঝরল অবিনাশপুরে। দুপক্ষের সংঘর্ষে মাথা ফাটল তৃণমূল কর্মীর। মরে গেছে বলে ওরা পালিয়ে গেল, টেস্ট পার্টি করে বলেই
আমার দেখে এরকম মেলে আমি কিছু করি না, মেরেছে রাজু মুখার্জি পীযূষ বলে নাম, সে মহিলাদেরকে এবং আমাদের ছেলেপুলেদেরকে বিভিন্ন ভাষায় সকাল থেকে কুটুক্তি গালাগালি যা মন তাই, জায়গাতে দলের বা এমনি কোনো ব্যাপার নেই, এটা গোটাগুটি ব্যক্তিগত ব্যাপার। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের একই ছবি দুবরাজপুরেও। দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে বিবাদে দুই গোষ্ঠীর সংঘর্ষ, বাঁশ লাঠি লোহা রড নিয়ে হামলার অভিযোগ, পঞ্চায়েত সদস্যকে মারধর, দলীয় কার্যালয়ে আটকে রাখার অভিযোগ উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা দোষারোপ বিরুদ্ধ গোষ্ঠী। ঠেলাঠেলি করে এবং আমাকে পার্টি অফিসার ওইখানে আটকে রাখে। তারা নিজেরাই ছিঁড়লে পতাকাটাকে নিজে ছিঁড়ে আর করে এটাকে প্রমাণ দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য এটাকে দেখাইলে। তুমি এর পতাকা নামানো তুমি কে? দলের নামে নোংরামি হতে দেবো না। দলটা আমরা অনেকদিন থেকে করে আসছি। দ্বন্দ্ব নাই, গুটি কয়েক লোক যারা দলের কোনো নির্দেশ মানে না। বীরভূমে বরাবর তৃণমূলের মাথা ব্যথা গোষ্ঠী কোন্দল। কোর কমিটি করেও যা সামাল দিতে ব্যর্থ দল। ভোটের আগে কোন্দল কাটা সরাতে পারবে তৃণমূল? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের গোষ্ঠীর এই যে লড়াই, এটা বীরভূমে প্রত্যেক দিন এটা ওই জলভাতের মতো হয়ে গেছে ব্যাপারটা। তাহলে আপনারা বলবেন দেখাচ্ছি কেন? কারণ দিন তার মহিমাটা দেখুন। আজকে হচ্ছে প্রতিষ্ঠা দিবস, 1 জানুয়ারি, সেই জন্যই দেখাচ্ছি। কেষ্ট যখন তিহারে, সেই সময় বীরভূমে নিজের এলাকা এবং ইজ্জত দুটোই বাড়িয়ে নিয়েছিলেন নানুরের কাজল শেখ, এবং এখতিয়ারও বাড়িয়ে নিয়েছিলেন। কাজল কিন্তু এখন বীরভূমের জেলা সভাধিপতি, বড় পদাধিকার, প্রশাসনিক পদাধিকার। চেয়ার বড় হওয়ায় কাজলের সম্মানও বেড়েছে এবং ক্ষমতার পরিসরও বেড়েছে। এই সম্মান খালি চোখে দেখা যাচ্ছে, দেখাবো আপনাদের কেমন সেটা। এক সময় অনুব্রত মণ্ডলের মাথায় আমরা দেখতাম শোভা পেত রূপোর মুকুট, রূপো এখন কাজলের। আবার বলি, এখন রূপো কাজলের, কখনো মুকুট কখনো তরোয়াল। আজ যেমন কাজল উপহার পেলেন দলেরই লোকজনের কাছে 2.5 কেজির রূপোর তরোয়াল। কেমন ছবি এটা? 2.5 কেজির রূপোর তরোয়াল। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নানুরের মিলন মেলায় এই ছবি। আরো উৎসাহিত করে, কাজ করার তাগিদা আরো বেড়ে যায় যখন কোনো মানুষ, কোনো অঞ্চল কমিটি, কোনো অঞ্চল নেতৃত্ব আমাদেরকে গিফট দেয়, উপহার দেয়। এটা আমার প্রতীক হিসাবে কাজ করবে। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জেতা যাবে আর ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন। ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে ওই পার্টিতে। ওখানে অসম্ভব বলে কিছু না। আপনাকে একটা সুন্দর মুকুট দিল, আপনি কি রাজা হয়ে গেলেন? তো আজব। ফলে আপনাকে একটা কেউ যদি একটা তরোয়াল বানিয়ে দেয় রূপোর, তার মানে কি আপনি তাই নিয়ে হই হই করে অন্য কিছুতে চলে যাবেন? বাট এইগুলো একটা স্মারক যদি কেউ দেয়, সেগুলো নিয়ে হয়তো বিতর্ক করে কি লাভ। রাজ্য রাজনীতিতে এখন সবথেকে বড় চর্চা কি বলুন তো? SIR তো আছেই, কিন্তু বিধানসভার ভোট ঘোষণাটা কবে হবে? হাঁটি হাঁটি পা করে আমরা এগিয়ে চলেছি ভোটের দিকে, বা উল্টোটাও বলতে পারেন, ভোট আমাদের দিকে এগিয়ে আসছে। 14ই ফেব্রুয়ারি বাংলার পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। স্যার পর্ব চুকবে তখন। বিহারে SIR শেষে পূর্ণাঙ্গ ভোটার তালিকা বেরিয়েছিল 30 সেপ্টেম্বর, গত বছরে 30 সেপ্টেম্বর। এর ঠিক 6 দিন পর বিহারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিল নির্বাচন কমিশন। বাংলাতেও কি তাই হবে? মানে গ্যাপটা কি ওই রকমই? মানে মূল তালিকা বেরোনোর পর, চূড়ান্ত তালিকা বেরোনোর কয়েকদিনের মাথায় কি ঘোষণা হয়ে যাবে? সেটা যদি হয় তাহলে রাজ্য সরকারের হাতে 2 মাসও পুরোপুরি সময় নেই। আচ্ছা, এইটুকু সময়ে রাজ্যবাসী উন্নয়নমূলক কাজ আর কি পাবেন? ক্ষোভ কিন্তু কম নয়। বছরের প্রথম দিনই জলের দাবিতে অবরোধ। বালতি কলসি নিয়ে রাস্তা অবরোধ করলেন গ্রামের মহিলারা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ রোডের এই ছবি। মহিলাদের অভিযোগ, এলাকায় পানীয় জলের অভাব দীর্ঘদিনে। হাই ট্যাঙ্ক তৈরি হলেও জলের পাইপলাইন বসেনি। ভাবুন উন্নয়নের কি ছিঁড়ি। এবার জলপাইগুড়ির কথা বলি। আজ জলপাইগুড়ি জেলার হ্যাপি বার্থডে, কিন্তু তিস্তা পাড়ের শহরেই প্রশ্ন উঠছে, জল পাই কোথায়? জলপাইগুড়ি জল পাবে কোথায়? আসলে ঘটা করে পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করেই পুরপ্রধান বলেছেন, উদ্বোধন তো হলো, কিন্তু এখনই ওই জল পেটে গেলে বিপদ হতে পারে। কিন্তু কেন?
খাবেন না, পান করবেন না। দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোরে পানীয় জলে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে 10 জনের। 2000-এর বেশি হাসপাতালে চিকিৎসাধীন। বিরোধীরা যখন এই ইস্যুতে বিজেপির মন্ত্রী, বিধায়ক, মেয়র থেকে কাউন্সিলর সকলকে কাঠগড়ায় তুলছে, তখন তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভাতেও কি একই আশঙ্কা? পানীয় জলের প্রকল্প উদ্বোধনের পর মুহূর্তেই সেই জল পান করতে মানা করছেন খোদ চেয়ারম্যান। আমরা তো বারবার বলছি যে আগামী 1.5 মাস কেউ জল খাবেন না, পান করবেন না। ভুল করে যদি একটা শিশুও করে ফেলে তাহলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। স্থানীয় মানুষের প্রশ্ন, পরিশ্রুত পানীয় জল যদি এখনই সরবরাহ করা সম্ভব না হয় তাহলে তড়িঘড়ি প্রকল্প উদ্বোধনের কি প্রয়োজন ছিল? আপনার বাড়ির সামনেই তো জলের ইয়ে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে পাইপ এখনো পোতা হয়নি। এখনো পোতা হয়নি? এখনো পোতা হয় না, আমাদের এখানে এখনো আমরা পাইনি। যে ডেডলাইন ওনারা দিচ্ছেন মাঝে মাঝে, সেই ডেডলাইন অনুযায়ী তো পাওয়া যাচ্ছে না। বলেছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে হবে, কোথায় কেউ তো পেলো না জলপাইগুড়ি শহরে। অথচ বাড়িতে কানেকশনটা হয়। কানেকশন আবার কিছু কিছু ওয়ার্ডে তো কানেকশন হয়নি। এখন অনেক জায়গায় হয়নি, অনেক জায়গায় অ্যালাইনমেন্ট হয়নি, অনেক কিছু হয়নি। জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ড ও খড়িয়া পঞ্চায়েতে 3 লক্ষ বাসিন্দার জন্য বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে অমৃত প্রকল্পে বরাদ্দ হয় 150 কোটি টাকা। এর মধ্যে 50% কেন্দ্রের টাকা, 45% রাজ্য সরকারের, আর পুরসভার বরাদ্দ 5%। কাজ শেষের লক্ষ্যমাত্রা ছিল 2 বছর আগে। সে কাজে দেরি। শেষমেশ বছরের শেষ দিনে রায়কতপাড়ায় হই হই করে প্রকল্পের উদ্বোধন করেন নতুন চেয়ারম্যান। তারপরই বিধি বাম। বারবার মানুষকে বলছি আমরা ডেলিভারি লাইনে এখনই জল দিচ্ছি না, বাড়ি বাড়ি ঢুকাচ্ছি না। তার কারণ হচ্ছে কোনো শিশু বা কোনো বয়স্ক মানুষ বা কেউ যদি আমাদের সতর্কীকরণ না শুনে যদি মুখেই জল দিয়ে দেন, কারণ এই ট্যাঙ্কিগুলো এবং পাইপগুলো অনেক দিন ধরে রয়েছে এবং এগুলো ইনফেক্টেড রয়েছে। এটা সামনে নির্বাচন, নিজেকে দেখানোর জন্য, নিজের ছবি তোলানোর জন্য তিনি এই কাজগুলো করছেন। বাস্তবে অমৃত প্রকল্পের কাজ এখনো সমাপ্ত করে উঠতে পারেননি। সেই টাকা নয়ছয় হয়েছে, সেটা নিয়ে তদন্ত হওয়া দরকার। মধ্যপ্রদেশের ইন্দোর পুরসভার ভগীরথপুরায় পানীয় জলে বিষক্রিয়ায় মহাবিপদ। তা নিয়ে সাংবাদিকের প্রশ্নে বেফাঁস মন্তব্য করে বড় বিতর্কে জড়ানোর পর ক্ষমা চেয়েছেন সে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। জলপাইগুড়ির চেয়ারম্যান অবশ্য TV9 বাংলার প্রতিনিধির করা প্রশ্নে মেজাজ হারাননি, বরং একটা চ্যালেঞ্জ নিয়েছেন। ডেডলাইন 15ই ফেব্রুয়ারি। তৃণমূলের পুরপ্রধানের আশ্বাস, পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে বাড়ি বাড়ি। দেখার বিষয় এখন সেটা সময় মতো হয় কিনা। নজর থাকবে TV9 বাংলার।